আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে। শুরুতেই আমি শোক জানাই সাম্প্রতিককালে চলমান যে আন্দোলন, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে তাদের আত্মার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং আমি কৃতজ্ঞতাও জানাই বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাদেরকে। বাংলাদেশের ইতিহাসে আমরা এমনটা খুব কম দেখেছি যে বুক চিতিয়ে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে জীবন দিতেন। রংপুরের সাইদ সহ যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধায় আমার মাথা অবনত। আমি বিশ্বাস করি বাংলাদেশের বহু মানুষের, বহু জনগণের মাথা অবনত তাদের প্রতি শ্রদ্ধায়। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং এই যে আন্দোলন যেটা চলছে এটা বাংলাদেশের ইতিহাসের একটা অভূতপূর্ব আন্দোলন। এর আগেও আমরা এই যুবকদের, কিশোর কিশোরীদের, শিশু কিশোরদের, তরুণদের আন্দোলন বাংলাদেশে দেখেছি, অনেক তাদের সাফল্য। আবার আমরা এই সমালোচনাও করেছি যে আমাদের তরুণরা দেশ নিয়ে ভাবে না, তারা বিদেশ যেতে চায়, দেশের নানা সমস্যায় তারা কথা বলে না, যেমনটা স্বাধীনতার পূর্বে কিংবা স্বাধীনতার পরে 90-এর দশক পর্যন্ত ছাত্রছাত্রীরা বলেছে। কখনো কখনো শুধুমাত্র তারা তাদের নিজেদের বিষয় নিয়ে কথা বলেছে, কিন্তু এই কোটার কথা বলতে বলতে, কোটার প্রথার বিরুদ্ধে বলতে বলতে বা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করতে করতে তারা এখন বৈষম্যের বিরুদ্ধে কথা বলছে। যে ছাত্র আন্দোলন, এটি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং আমাদের সমাজে, রাষ্ট্রে যে বৈষম্য ভীষণভাবে আছে এটা আমরা সবাই জানি, সবাই বলি, এমনকি সরকারের নানা তথ্যপাত্র বলে। এবং বাংলাদেশের জন্ম হয়েছিল যে প্রধান অঙ্গীকারের ভিত্তিতে, 3টে প্রধান অঙ্গীকারের ভিত্তিতে, লিখিত প্রধান 3টে অঙ্গীকারের ভিত্তিতে। তার প্রধানটি ছিল সাম্য। আমরা যদি প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের কথা স্মরণ করি, যে আমাদের 3টে প্রধান অঙ্গীকার সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা। আর আকাঙ্ক্ষার দিক থেকে সবচাইতে বড় ছিল, উপরে ছিল গণতন্ত্র। আর তার একটা প্রকাশভঙ্গি ছিল নির্বাচনের মধ্য দিয়ে যারা বিজয়ী হবে, জনগণ যাদেরকে সমর্থন দিবে, তাদের হাতে ক্ষমতা হস্তান্তর। বাংলাদেশ সেই সব জায়গা থেকে এখন যোজন যোজন দূরে। অভূতপূর্ব এই আন্দোলন এই কারণে যে এই আন্দোলনে আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা এই আন্দোলনে দেখছি। আজকে সারা দেশে কমপ্লিট শাটডাউন চলছে তাদের আহ্বানে। অনেক বড় বড় রাজনৈতিক দলকেও আন্দোলনের ডাক দিয়ে আমরা এই সাফল্য দেখিনি। এই তরুণ ছাত্রছাত্রীরা যারা শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় নয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, তারা কলেজের ছাত্রছাত্রী, পাবলিক প্রাইভেট, তারা স্কুলের ছাত্রছাত্রী। ছাত্ররা যেমন আছে, ছাত্রীরাও তেমন এই আন্দোলনে আছে এবং সমান তালে আছে। এমনকি ইংরেজি মাধ্যমে লেখাপড়া করা ছাত্রছাত্রীরাও এই আন্দোলনের মধ্যে আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতি আমরা দেখতে পাই। যে নটরডেম কলেজকে আমরা কখনো কোনো আন্দোলনে দেখিনি, সেই নটরডেম কলেজের ছাত্রদের আমরা আন্দোলনে দেখছি। নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রদেরকে আমরা আন্দোলনে দেখছি। এবং এই আন্দোলন শুধুমাত্র কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা বোঝা যায় তাদের কথায়, বার্তায়, প্রকাশ ভঙ্গিতে। এবং এটা আমরা লক্ষ্য করি তারা অধিকারের কথা বলছে এবং এই অধিকার অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। এবং এখানে এখন পর্যন্ত সেই অর্থে দৃঢ় সমর্থন বা অংশগ্রহণ আমরা বড় বড় রাজনৈতিক দলগুলোর, বিরোধী রাজনৈতিক দলগুলোর থেকে দেখতে পাইনি। এবং এই আন্দোলনে একটা বিষয় অত্যন্ত লক্ষণীয়, যারা বাংলাদেশে দীর্ঘকাল যাবৎ ঘৃণা ছড়িয়েছেন, মানুষকে অসম্মান করেছেন, তারাই আজকে সবচেয়ে বেশি ঘৃণিত এবং অসম্মানিত। আমি এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন সামনে, সেই নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীর ডোনাল্ড ট্রাম্পের উপরে যে আক্রমণ, সেই আক্রমণকে টেনে এনে বোঝাতে চাই এইভাবে যে ডোনাল্ড ট্রাম্পের উপরে এই আক্রমণ অবশ্যই নিন্দনীয় এবং আমেরিকার রাজনীতির ইতিহাসে এটা একটা কলঙ্কজনক অধ্যায়। কিন্তু এটাও আমাদের স্বীকার করতে হবে এবং মানতে হবে যে ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীরা গত কয়েক বছর ধরে
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কেবলমাত্র ঘৃণা ছড়িয়েছেন, কেবলমাত্র সহিংসতার আহ্বান তারা জানিয়েছেন, এবং সেই সহিংসতা, সেই ঘৃণা এখন তার উপরে গিয়ে পড়তেছে। একইভাবে বাংলাদেশে যেটা হয়েছে, রাজনীতির নামে, রাজনৈতিক সুবিধার নামে নানান ট্যাগে নানানজনকে জুড়ে দিয়ে যেভাবে অসম্মানিত করবার চেষ্টা হয়েছে, এবং শেষ পর্যন্ত এটা ছাত্রদেরকেও যে ট্যাগ জুড়ে দেবার চেষ্টা করা হয়েছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে ছাত্ররা আজকে এই আন্দোলন করছে। এবং সেখানেও কথাবার্তাকে বিকৃত করবার একটা প্রেয়ার থেকে কোনো শিক্ষার্থী বলেননি যে আমি রাজাকার। তারা বলছেন আমি রাজাকার, কিন্তু বলছেটাকে চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, এই ছিল তাদের বক্তব্য। সেটাকে কেটে ছেটে পুরো বিষয়টাকে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এই জায়গায় এনে দাঁড়া করেছে। ছাত্ররা কখনই বলেনি যে তারা মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল চায়। তারা যেটা বলেছে, কোটার যে বিধানগুলো আছে সেটার একটা সংস্কার তারা চায়। এবং এটাও আমরা দেখলাম কিভাবে এই রাগের বশবর্তী হয়ে প্রধানমন্ত্রী 18 সালে কোটা প্রথা বাতিল করে দিলেন, যদিও তিনি শপথ নেন যে কোনো প্রধানমন্ত্রী যে তিনি অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে এখানে কাজ করবেন না। রাষ্ট্র পরিচালনায় মান অভিমানের কোনো জায়গা নেই, তিনি কোটা প্রথা বাতিল করে দিয়েছেন। সেই কোটা প্রথা আবার ফেরত আসবার একটা চেষ্টা করলো আদালতের মাধ্যমে, যেমনটা আদালতকে ব্যবহার করে একটা রাজনৈতিক সিদ্ধান্তকে পরিবর্তন করা হচ্ছিল তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিলের মধ্য দিয়ে। এগুলো সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা বোঝে, এবং এই আন্দোলন এটা প্রমাণ করলো যে একেবারে বাংলাদেশের স্কুল গোয়িং ছেলেমেয়েরাও, আমরা যাদেরকে বলি যারা কিছু বোঝে না, যারা দেশের বাইরে চলে যেতে চায়, তারা সব বোঝে, হয়তো কথা বলে না। তাদেরকে আমরা নেটিজেন বলি, তাদেরকে আমরা ইন্টারনেটে দেখি, তাদেরকে আমরা মোবাইল ডিভাইস নিয়ে, নানান ডিভাইস নিয়ে দেখি। আমি বহু শিশু কিশোরের সঙ্গে কথা বলে দেখেছি, তরুণের সঙ্গে কথা বলে দেখেছি, বাচ্চা ছেলেমেয়েদের সঙ্গে কথা বলে দেখেছি। আমি দেখেছি যে আমাদের চাইতে, আমি তো ধরেন একটা সাংবাদিকতা পেশায় আছে, একটা গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করি, কোনো ক্ষেত্রে লক্ষ্য করেছি আমি তাদের সচেতনতা আমাদের চাইতেও অনেক বেশি। সেটার প্রকাশ তাদের আমরা দেখতে পাই না। এই সচেতনতা শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আসে নেই, এমনকি গ্লোবাল ইস্যুসগুলো নিয়েও তারা অনেক বেশি কনসার্ন। আমরা মনে করি তারা ইউটিউবে একটা ভিডিও দেখছে, বোধহয় খারাপ কিছু দেখছে না, তারা অনেক ভালো ভালো বিষয়ের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে নিচ্ছে। কাজে আমি এই তরুণদের নিয়ে, এদের নিয়ে গর্ববোধ করি। আমি যে ঘৃণা ছড়ানোর কথা বলছিলাম, যে আদালতকে ব্যবহার করে তারা বলছে যে কোটার সংস্কার হোক, একথা কেউ বলেনি যে মুক্তিযোদ্ধাদের কোটা কমাতে হবে। হ্যাঁ, আলোচনার মধ্যে প্রসঙ্গগুলো এসেছে যে কোটা, এই যে 56, একটা দেশে 100 ভাগের মধ্যে 56 ভাগ কোটায় যাবে, তাহলে কোথায় কোথায় কোটা আছে সেটা চিহ্নিত করতে গিয়ে মুক্তিযোদ্ধাদের কোটা আছে। আর সেই আলোচনায় যদি এই আলোচনা আসে যে আজকে যখন আমরা দেখি মুক্তিযোদ্ধা হিসেবে হাজার হাজার মুক্তিযোদ্ধা, তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা যাদের জন্ম 71 সালের পর, আমরা যখন দেখি যে ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে, সুবিধা নিয়ে দেশের সচিব পর্যায়ে যাওয়া যায়, আমরা যখন দেখি সরকারের একজন মন্ত্রী ছিলেন, তার বয়স মাত্র 7-8, তিনি মুক্তিযুদ্ধ হিসেবে নাম লিখেছেন, আমরা যখন এইসব বিষয় দেখি তখন প্রশ্ন তুলবার তো সুযোগ থাকেই। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদেরও আমরা মুক্তিযোদ্ধা হিসেবে দেখেছি। কাজেই বিষয়টা ছাত্রদের দাবি কখনোই ছিল না যে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করতে হবে, তার একটা সমন্বয় চেয়েছে। যাই হোক, যে কথা বলছিলাম সেটা আদালত দিয়ে আবার ফেরত আনবার যে চেষ্টা, এবং সেই চেষ্টা আদালত পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও হতো। যখন আমরা দেখেছি রাজনৈতিক নেতৃত্ব এই বিষয় নিয়ে বেশ জোরে সোরে কথা বলছেন কোটার পক্ষে, এটাকে স্বাধীনতা বিরোধী চক্রের একটা আন্দোলন, এর মধ্যে জামাত বিএনপি ঢুকে পড়েছে, তখনই আসলে এই প্রশ্নটা ওঠে, বিএনপির সেই মুরদ বা সাহস আছে কি না এইসব বিষয় নিয়ে আন্দোলন করবার, সংগ্রাম করবার। আমি প্রশ্নটা এভাবেই করলাম যে তারা ন্যায্য অধিকারের পক্ষে জোরালো কণ্ঠস্বর তুলতে সাহস করে সামনে এগিয়ে আসতে পারেনি। আসলে সরকারি দল হয়তো তাদেরকে বলতো বা ট্যাগ লাগাবার চেষ্টা করতো, কিন্তু অন্তত ন্যায্যতার প্রশ্নে তাদের পজিশনটা পরিষ্কার থাকতো। হয়তো কেউ বিচ্ছিন্নভাবে নেতাকর্মীরা বা ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এই আন্দোলনের মধ্যে আছেন, ছাত্রলীগেরও অনেকের ছিলেন, এবং ছিলেন বলেই ছাত্রলীগের বহু নেতাকর্মীকে আমরা এখন সারা দেশে পদত্যাগ করতে দেখছি। এবং একথাও অনস্বীকার্য, ছাত্রলীগের অবদান আছে, ঐতিহ্য আছে বাংলাদেশের ইতিহাসে, আওয়ামী লীগেরও আছে। কিন্তু আজকে ছাত্রলীগকে যেভাবে গত কয়েক বছর ধরে তৈরি করা হয়েছে, যেভাবে তাদের মাথায় হেলমেট তুলে দেওয়া হয়েছে, যেভাবে তাদের হাতে অস্ত্রশস্ত্র তুলে দেওয়া হয়েছে, যেভাবে তাদের অর্থের লোভ দেখানো হয়েছে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাশে নীরব ভূমিকায় দাঁড় করিয়ে ব্যবহার করা হয়েছে,
তাতে বোঝাই যায় যে বল প্রয়োগের নীতি চিরস্থায়ী হয় না, এবং যে কারণে আজকে ছাত্রলীগ সারা দেশের সারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত। ছাত্রলীগের সভাপতির রুম যেভাবে ভাঙচুর করা হয়েছে সাম্প্রতিককালের ইতিহাস এটা কল্পনাও করা যায় না। এবং যখন আমরা একজন শিক্ষকের মুখে শুনি যে আমি আর ছাত্রলীগ করে এমন কাউকে কোনো দিন শিক্ষা দেব না, ভাববার সুযোগ আছে। এবং ছাত্রলীগ থেকেই এখন ছাত্রলীগেরা বেরিয়ে যাচ্ছে, এবং সারা দেশে তারা যেভাবে লাঠিপেটা করলো ছাত্রদের, এবং তার পাল্টা প্রতিক্রিয়া যেভাবে আমরা দেখলাম, এক ছাত্রনেত্রীকে দেখলাম কান ধরে উঠবস করছেন, এবং পুলিশ গুলি চালিয়েছে, পুলিশ সাইদকে হত্যা করেছে, অন্যদের হত্যা করেছে। কিন্তু একই সঙ্গে এটাও আমরা দেখলাম যে এই কিশোরীদের সামনে পুলিশ অসহায় টু শব্দ করবার সাহস তাদের নেই। মেয়েরা দাঁড়িয়ে বলছে, ছেলেরা দাঁড়িয়ে বলছে যে গুলি করলে সামনে থেকে করেন, পেছন থেকে করেন কেন? ছাত্রলীগ যখন আমাদের আক্রমণ করলো আপনারা চুপ ছিলেন কেন? এবং তাহলে কি সংগঠন আওয়ামী লীগ তৈরি করলো, যেটা আমরা গত কয়েক বছর ধরে বলছি যে আওয়ামী লীগ আসলে ভিতরে ভিতরে নিঃশেষ হয়ে যাচ্ছে। সে একটা পেটোয়া বাহিনী তৈরি করছে, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর প্রশাসনের উপর নির্ভর করছে। এটা আওয়ামী লীগের জন্য ক্ষতিকর, এবং শেষ পর্যন্ত এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর। যেমন বিএনপিকে ধ্বংস করা মানেও বাংলাদেশের জন্য ক্ষতি। এই দুটো দলের উপরই মানুষ নির্ভর করে, দুটো দলের উপরেই দুই ভাগে বিভক্ত নির্ভর করে বাংলাদেশের জনগণ। এবং ঘৃণা ছড়াতে ছড়াতে আমরা এটাও দেখলাম জাফর ইকবালের মতো একজন সাহিত্যিক শিক্ষক আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছেন। তিনিও একসময় এই রাজাকার শব্দকে ব্যবহার করেছেন সাধারণভাবে। বাংলাদেশে সরকারের বিরুদ্ধে বললেই একটা রাজাকার ট্যাগ লাগানোর প্রবণতা আমরা দেখেছি, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে ঠেলে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে, গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষায় গণতন্ত্র চর্চা করতে হলে আপনাকে বিরোধী মতকে অ্যাড্রেস করতে হবে, তার কথা শুনতে হবে। আর বিরোধিতা কেউ করলেই তাকে রাজাকার ট্যাগ লাগানোর যে প্রবণতা, এটা পরিত্যাগ করতে হবে। কিন্তু মোহাম্মদ জাফর ইকবালের মতো সাহিত্যিক, বুদ্ধিজীবীরা, শিক্ষকরা সেই কাজটাও অনেক দিন ধরেই করেছেন। আর যে কারণে আজকে এটা তার জন্য একটা বড় অসম্মানের জায়গা যে তার বিশ্ববিদ্যালয়ে বলছে তাকে সেখানে ঢুকতে দেওয়া হবে না। তার প্রকাশকরা বা বাংলাদেশের অনেক বই বিক্রেতা বলছে তার বই তারা আর বিক্রি করবে না। কোথায় গিয়ে দাঁড়ালেন আজকে জাফর ইকবাল? এই প্রশ্ন তোলা যায়। এরকম অনেক অযুত প্রশ্ন আছে। এই আন্দোলন শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? এই আন্দোলন ইতিমধ্যে আপনারা জানেন যে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে। সারা পৃথিবীর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এটি নিয়ে খবর প্রকাশ করছে। এমনকি আমরা এটাও লক্ষ্য করছি বিভিন্ন দেশের ইউটিউবাররা, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা বেশ সক্রিয়, তারাও এই আন্দোলনকে, যাদের সঙ্গে বাংলাদেশের তেমন কোনো সংযোগ নেই, তারা কথা বলছেন। আমরা একজন আঁকিয়েকে দেখলাম সাইদের ছবি স্কেচ করেছেন, যিনি ভারতীয়। সো এই আন্দোলনের আওয়াজ কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এবং এই আন্দোলন হয়তো এই পর্যায়ে সফল হবে কিনা আমরা বলতে পারি না। কিন্তু এই আন্দোলন যে থেমে যাবে, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে, এটা হয়তো সাময়িক সুবিধা পাওয়া যাবে। আমরা এরশাদের আমলে এটা দেখেছি, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা অনেক কষ্ট করে বাড়ি ফিরেছি, কিন্তু এরশাদের পতন কিন্তু হয়েছিল ছাত্রদের হাতেই, এটা মাথায় রাখতে হবে। এবং এখানে আরও একটা কথা বলে রাখা ভালো, আমরা সবাই জানি যে প্রধানমন্ত্রী একটি বক্তৃতা করেছেন, সব সময় সব বিষয় নিয়ে কথা, আমি জানি না তার অ্যাডভাইজাররা তাকে কী অ্যাডভাইস করেছেন, সেটা কতটা সমীচীন হয়েছে। যে বক্তৃতা তিনি দিয়েছেন, যেভাবে দিয়েছেন, তার যে প্রকাশভঙ্গি, অ্যাপিয়ারেন্স এবং যে বক্তব্য, সেটা তাকে কতটা মাইলেজ দিয়েছে, এটা একটা বড় প্রশ্ন। কাজেই বিপদ যখন আসে তখন চারদিক থেকে আসে, সব কিছু বুঝে শুনে করা দরকার। এবং আদালত কী সিদ্ধান্ত দেবে, তার চেয়ে বড় কথা বাংলাদেশের মানুষের যে আস্থার সংকট তৈরি হয়েছে প্রতিষ্ঠানগুলোর উপরে, প্রতিষ্ঠানগুলো কাজ করছে কিনা সেটাও একটা প্রশ্ন। রাজনৈতিক নেতৃত্বের উপরে সামগ্রিকভাবে অবশ্যই সরকারের উপরে এবং অন্যান্য রাজনৈতিক শক্তির উপরও এই প্রশ্নের সুরা হওয়া দরকার। কিন্তু আমি যেটা দেখি, যেটা বুঝি, যে বাংলাদেশ এখানে থেমে থাকবে না। বাংলাদেশের ইতিহাস অত্যন্ত কঠিন ইতিহাস। আমাদের রক্তের মধ্যে আমরা ক্ষুদিরামের ইতিহাস জানি, আবার সাইদকেও দেখলাম, মাঝখানে আমরা 90-এর দশকে নূর হোসেনকেও দেখেছি। এবং মানুষ যখন জেগে ওঠে, মানুষের শক্তি যখন জেগে ওঠে,
তখন কেউ আসলে তাকে দমিয়ে রাখতে পারে না, না সেটা সশস্ত্র বাহিনী, না সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা প্রশাসন, কাউকে দিয়ে আসলে, এমনকি আন্তর্জাতিক কোনো শক্তির সমর্থনও সেখানে সহায়তা দেবে না। শেষ কথা, দেশের বুদ্ধিজীবী, বাংলাদেশে আসলে সেই অর্থে কোনো বুদ্ধিজীবী নেই। তাদের বিবেক আছে কিনা আমি জানি না। আমি আমার ছাত্র জীবনে দেখেছি, যখন সমস্যায় পড়েছি, আমি নিজে যেহেতু ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, সম্পূর্ণ বিরোধী ভিন্ন মতের শিক্ষকদের বাড়িতে আমরা আশ্রয় পেয়েছি। আমি নিজে আক্রান্ত হয়েছি আমার ছাত্র জীবনে, এবং আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের বাসে করে আমি স্টুডেন্ট বাসে, আমাকে তারা উঠতে দেয়নি, তাদের বাসে করে, আমি যেহেতু ঢাকায় মাঝে মধ্যে হলেও থাকতাম, ঢাকাও থাকতাম, জাহাঙ্গীরনগরে পড়তাম, তারা তাদের বাসে করে আমাকে ঢাকায় আসতে দিয়েছেন এবং জাহাঙ্গীরনগরে যেতে দিয়েছেন শুধু আমার নিরাপত্তা রক্ষার সাথে। আমরা দেখেছি ফজলুল হালিম চৌধুরীর মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগ করতে। আমরা দেখেছি বহু শিক্ষক ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। শামসুজ্জোহার কথা লিখেছেন, শিক্ষক হিসেবে শামসুজ্জোহার কথা লিখেছেন সাইদ মারা যাওয়ার আগে। সেই রকম শিক্ষক আমরা তার প্রাণবার্ষিকীতে স্মরণ করতে গিয়ে আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, উপাচার্যরা যে ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সেটা ঘৃণার্য। অবশ্যই সবাই নয়, অন্য শিক্ষকরাও এই ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন, প্রতিবাদ করছেন কিছু সংখ্যক শিক্ষক, কিন্তু সেটা যথেষ্ট নয়। অন্যদেরও দায়িত্ব ছিল। সময় সবার একরকম থাকে না, একদিন থাকে না, দিন একদিন বদলাবে, এবং যেদিন বদলাবে সেদিন হয়তো অনেক কিছুই ওলট পালট হয়ে যাবে, অনেকেরই অস্তিত্ব হয়তো গভীর সংকটের মধ্যে পড়বে। কাজেই শুভবুদ্ধির উদয় হোক সবাই, এবং সেই দিনের অপেক্ষা আমরা, সুদিনের অপেক্ষা আমরা। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য, শুভকামনা।